What would be the clinical feature or what would be the complaint for the patient for doing this test? কি রকম কি নিয়ে আসবে পেশেন্ট? পেশেন্ট আসবে কি নিয়ে? একটা ক্রনিক কাপ, ক্রনিক মানে কতদিন? 6 মাসও ক্রনিক হতে পারে, 1 মাসও ক্রনিক হতে পারে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ কাপ? তাহলে যে পেশেন্টের কাফ কতদিন, একটা স্পেসিফিক গাইডলাইন্স আছে। থ্যাংক ইউ। 2 weeks. সুতরাং কাপ শুড বি মোর দ্যান 2 weeks। আর কি থাকবে? তার ফিভার থাকতে পারে, এবং ফিভার থাকার সম্ভাবনাই বেশি। ফিভার থাকতে পারে, সো ফিভার প্লাস কাফ, কাফ মোর দ্যান 2 weeks, ফিভার। আর কি থাকতে পারে? পেশেন্টের হিমোপটিসিস হতে পারে, মানে কাশির সাথে রক্ত পড়তে পারে। সো দিস ইজ দ্য মেন পেশেন্ট। মনে রাখতে হবে কাফ ফর মোর দ্যান 2 weeks অ্যান্ড ফিভার। ফিভার সাধারণত টিউবারকুলোসিসে ফিভার কীরকম হয়? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, সাধারণত ইভিনিং রাইজ অফ টেম্পারেচার পাওয়া যেতে পারে। তাহলে কি ধরনের পেশেন্ট হয়ে গেল? এবার কটা স্যাম্পেল নেওয়া হবে, কি করা হবে? 2 স্যাম্পেলস। কখন কখন নেওয়া হয় 2টো স্যাম্পেল? একটা হচ্ছে স্ট্যাট, যখন পেশেন্ট এসছে তখনই একটা স্যাম্পেল নিতে হবে। সেকেন্ড স্যাম্পেল হচ্ছে নেক্সট মর্নিং, আর্লি মর্নিং। পেশেন্টকে কি বলতে হবে? ফার্স্ট স্পট স্যাম্পল শুড বি টেকেন on the first visit and second sample হচ্ছে early morning and collected before any meal. আর কি কি স্যাম্পল এর জন্য নেওয়া যেতে পারে? যে পেশেন্ট ভর্তি আছে আইসিইউতে, তার তো তুমি ইউ ক্যানট টেক স্পুটাম, তাহলে রেসপিরেটরি স্যাম্পল ব্যাল ফ্লুইড নেওয়া যেতে পারে। ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাভাজ ফ্লুইড নিতে পারে পেশেন্ট যদি এমনিও যদি স্পুটাম অনেক সময়। তারপরে আর গ্যাস্ট্রিক অ্যাসপিরেট কাদের নেওয়া হয়? একদম চিলড্রেন, মানে যারা কাশতে পারবে না। গ্যাস্ট্রিক অ্যাসপিরেট ক্যান বি এ স্যাম্পল ইন কেস অফ চিলড্রেন যারা ক্যানট কাফ। সো এগুলো আদার স্যাম্পল। তো মেন স্যাম্পল স্পুটাম, তার 2টো স্যাম্পল নেওয়া হচ্ছে, এটা আগের দিনই কভার করা ছিল। এবার হচ্ছে স্পুটাম স্যাম্পল নেওয়া হয়ে গেছে, অন্য স্পুটাম বা রেসপিরেটরি স্যাম্পল নেওয়া হয়েছে। তারপরে কি করা যাবে? স্পুটামের স্টেনিং কি করে হবে? হোয়াট আর দ্য স্টেপস ফর ডুইং এ স্মিয়ার? ফার্স্ট স্মিয়ার তো যদিও তোমাদের প্রিপেয়ার স্মিয়ার দেওয়া হয়েছিল, বাট ইউ উইল বি আস্কড হাউ টু প্রিপেয়ার দ্য স্মিয়ার। স্পুটামের দ্য মিউকয়েড পার্ট টু বি টেকেন, মিউকয়েড ইয়েলোইশ স্যালাইভা। তাহলে কি করে স্পুটামে? তাহলে তার আগে পেশেন্টকে বলার সময় বলতে হবে you give the sample after deep expectoration. Don't give the saliva after a deep breath. You give the sample by coughing and deep expectoration করে you have to give the sample. হলো? এবার স্পুটাম স্যাম্পলের স্মিয়ারটার একটা সাইজ আছে, আগের দিন বলেছিলাম 3 সেন্টিমিটার স্কোয়ার বা 3 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এবার হচ্ছে নেক্সট কি করা হবে? স্লাইডে স্মিয়ার হয়ে গেল, স্মিয়ারের পর এটাকে হিট ফিক্স করা হয়। হোয়াই ইট ইজ হিট ফিক্সড? নাম্বার 1, স্মিয়ার ইজ ফিক্সড, যাতে স্মিয়ার ইজ নট ওয়াশড আউট while doing the stain. So fixation of smear and killing the bacteria, these are the 2 reasons why we do heat fixing. Heat fixing এর পর কি করা হবে? হিট ফিক্সিং এর পর স্মিয়ার জেডেন স্টেন প্রপার বা অ্যাসিড ফার্স্ট স্টেনিং। হোয়াট আর দ্য স্টেপস? কার্বল ফুসচিনকে হিট করা হয়। হোয়াই দ্য কার্বল ফুসচিন ইজ হিটেড? সেটা হোয়াই the যেহেতু the lipid content is very high in acid fast bacilli cell wall and there is presence of কি mycolic acid. mycolic acid এর জন্য you have to heat to penetrate. সুতরাং কার্বল ফুসচিনকে যেটা দেওয়া হয় that is heated কার্বল ফুসচিন। হিটেড দেওয়া হলো, কতক্ষণ রাখা হবে? 5 to 10 minutes। 10 minutes রাখা হবে হিটেড পর। তারপরে it should be
washed with water and then decolorizer. Decolorizer, acha, carbol fuchsin, what are the constituent of carbol fuchsin? Phenol হচ্ছে carbol and basic fuchsin. Basic fuchsin and phenol দেয়া থাকে. Basic fuchsin is the dye and phenol or carbol is the mordant. Carbol is the mordant. এই ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে cold acid fast stain হয়. Cold acid fast stain, what is the example? Quinine একটা stain এর example আছে এখানে, quinine cold stain করলে that is to be তাহলে হচ্ছে phenol concentration is increased, এখানে 5% থাকে, ওখানে phenol concentration কে we make it 8%. Next হচ্ছে decolorization. What is the decolorizer used? Either 20% H2SO4 or 25%, যে কোনো একটা বললেই ঠিক। 20 or 25%, এখানে 20% আছে, এখন যেগুলো ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস সেন্টার বা সেন্টারগুলোতে আছে ওখানে 25% ইউজ করা হয়, বাট এনি অফ দেম ইজ রাইট। ইফ ইউ টেল 20% or 20%, both are right, 20 or 25%. এবার কি দেওয়া হয়, এখানে H2SO4 দেওয়া হয়, এটা হচ্ছে কমন ডিকালারাইজার। এবার হোয়াট আর দিস মডিফিকেশনস? 25% ছাড়া আর কোন ব্যাকটেরিয়াতে অন্য মডিফিকেশন ইউজ করা হয়? লেস 5% কিসে ইউজ করা হয়, 1% কিসে ইউজ করা হয়, 0.5% কিসে ইউজ করা হয়? 5% H2SO4 মাইক্রোব্যাকটেরিয়াম, এটা তো টিউবারকুলোসিসের জন্য আমরা 25% বা 20% ইউজ করছি। 5% কোন ব্যাকটেরিয়ার? হ্যাঁ, লেপ্রির জন্য 5% ইউজ করা হয়, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। 1% নোকার্ডিয়া, অ্যাক্টিনোমাইকোসিস, these are, and also the cystospore, cyclospores, those are যে স্পোর্স গুলো আছে ইন HIV পেশেন্টস। ক্রিপ্টোস্পোরিডিয়াম, তার মধ্যে মোস্ট কমন ইজ ক্রিপ্টোস্পোরিডিয়াম। এই ক্রিপ্টোস্পোরিডিয়াম, আইসোস্পোরা আর সাইক্লোস্পোরা, এইগুলো স্টেন করতে 1% ইউজ করা হয়। দিজ আর ফাউন্ড অনলি ইন দ্য ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। ক্রিপ্টোস্পোরিডিয়াম তাতেও 1% ইউজ করা হয়, আর ব্যাকটেরিয়াল স্পোরের জন্য 0.5% ইউজ করতে হয় উইথ দ্য স্পোর। হলো, তাহলে এইগুলো দিজ আর মডিফিকেশন, এই আস্ক করে what are the modification is asked. Next, H2SO4 therefore how will you know the decoloration is complete? Pink color is gone, it's almost colorless or very light faint pink. Finally যদি জল দেওয়া হয়, সাইডে যদি তুমি তুলো কটন রাখো, একদম ফেন্ট পিঙ্ক কালার or colorless water will come out, তাহলে হয়ে গেল। তারপরে ফাইনালি কি দেওয়া হয়? মিথিলিন ব্লু is used for counter stain. এবার মিথিলিন ব্লুর কিরকম? মিথিলিন ব্লু 5% নয়, ওটা বোধ হয় 0.5 কি 1%। 1% মিথিলিন ব্লু। আর এই যে পিকচারটা তোমরা আঁকবে, তোমাদের সবসময় অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইটে তো রেড আঁকবেই, তার সাথে কিছু কিছু পাস সেল আঁকবে। দিজ আর লুকিং পাস সেল, এরকম দেখতে হবে গোল গোল, লিম্ফোসাইটসের মতো কিছু নিউট্রোফিল থাকতে পারে, আর এপিথেলিয়াল সেলটা বড় এরকম হয়। এটা আমি বেশি বড় এঁকে যা তোমরা দেখতে পাও, কিন্তু প্রপোর্শনেট সাইজের এপিথেলিয়াল সেল। তোমাদের পরে আমি যখন প্র্যাকটিক্যাল নোটবুকে লিখবে, অনেকেই কিন্তু এই সেলগুলো ঠিকমতো আঁকতে পারে না। যদি পাস সেলদের সাথে অন্য সেল দেখা যায় স্মিয়ারে, তাহলে কিন্তু জিজ্ঞেস করবে হোয়াট আর দোজ সেলস। সো পাস সেল আর লিম্ফোসাইটসের মতো এখানে দেখতে হয়, কারণ টিবিতে কোন সেল বাড়ে? টিবিতে কি নিউট্রোফিল বেশি বাড়ে? টিবিতে লিম্ফোসাইটসই বেশি বাড়ে, লিম্ফোসাইটস ইজ ইনক্রিজড। সুতরাং দিজ আর এপিথেলিয়াল সেল অ্যান্ড দিজ আর পাস সেল। এটা এইগুলো ব্লু আঁকবে আর এএফবিটা রেড আঁকবে। রেডের মধ্যে আরেকটা আমি বলেছিলাম, why the tubercular bacilli is beaded, beaded in appearance. এই এটা ব্লু হবে, epithelial cell and pus cell will be in blue and AFB in the red, এবং AFBটা এরকম থাকবে, beaded appearance থাকে। Why there is beaded appearance? Beaded appearance of acid fast bacilli, যেটা রেড কালারের টিউবারকুল ব্যাসিলাই,
that is beaded in appearance. Beaded মানে কি? Beaded, beaded appearance, BEADD, beaded appearance থাকে. beaded appearance কেন থাকে? beaded appearance থাকে due to non-uniform staining. ইউনিফর্ম স্টেন করে না, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস ইউনিফর্ম স্টেন করে, সেটা কিন্তু বিডেড অ্যাপিয়ারেন্স পাওয়া যায় না। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে এএফবি গুলো পাওয়া যায়, দ্যাট ইজ বিডেড ইন অ্যাপিয়ারেন্স। এটা লিখতে পারলে বেটার হয়। যদি অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই থাকে তাহলে বিডেড ইন অ্যাপিয়ারেন্স ডিউ টু নট সো ইউনিফর্ম স্টেনিং। ইউনিফর্ম স্টেন করে না পুরো ব্যাসিলাইটা, সেই জন্যই বিডেড অ্যাপিয়ারেন্স হয়। আচ্ছা, এই পাস সেল আর এপিথেলিয়াল সেলে আরেকটা ইন্ডিকেশন আছে। কেন আমরা পাস সেল আর এপিথেলিয়াল সেলের কাউন্ট দেখি? ইফ দি whether it is a sputum or saliva, যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে পাস সেল শুড বি মোর দ্যান 25 and epithelial cell should be less than 10 in a low power field. একটা সিঙ্গেল লো পাওয়ার ফিল্ডে, লো পাওয়ার ফিল্ড মানে 10x এ যদি আমরা দেখি, নট অ্যাসিড এতে 100x এ নয়, তাহলে পাস সেল শুড বি মোর দ্যান 25 and epithelial cell should be less than 10. এটা শুধু স্পুটাম ফর টিউবারকুলোসিস নয়, যে কোনো স্পুটাম কালচারেও দিস ইজ সিন। কারণ যদি স্পুটামে এপিথেলিয়াল সেলই বেশি থাকে তাহলে তোমার দ্যাট ইজ প্রবাবলি স্যালাইভা, দ্যাট ইজ নট স্পুটাম, ডিপলি এক্সপেক্টেড স্পুটাম। দ্যাট টিউবারকুলোসিসের ক্ষেত্রে ওই স্যাম্পল রিজেক্ট করার দরকার নেই, কিন্তু যদি কালচারের সময় ওই রকম স্পুটামের প্রথম গ্রাম স্টেনে ওরকম থাকে, তাহলে আইডিয়ালি দ্যাট স্যাম্পল শুড বি রিজেক্টেড অ্যান্ড আস্ক ফর রিপিট স্যাম্পল। যদি ব্যাকটেরিয়াল কালচারে এএফবি তোমার যদি হতেও এসে যায়, ইউ হ্যাভ টু গিভ এ পজিটিভ এএফবি। এই কোশ্চেনের মানে তুমি এপিথেলিয়াল সেল বেশি আছে দেখে তুমি এএফবি পজিটিভ আছে তাও স্যাম্পল রিজেক্ট করে দিলে সেটা হবে না। এএফবি যদি থাকে ইউ হ্যাভ টু মেনশন। কিন্তু স্পুটামের কোয়ালিটি জানার জন্য, ওয়েদার ইট ইজ এ গুড কোয়ালিটি স্পুটাম, ইউ হ্যাভ টু কাউন্ট দি নাম্বার অফ পাস সেল অ্যান্ড এপিথেলিয়াল সেল। তাহলে শুধু এমনি ছবি আঁকার জন্য নয়, পাস সেল এপিথেলিয়াল সেলের একটা সিগনিফিকেন্সও আছে, সেই জন্যই পাস সেল এপিথেলিয়াল সেল দেখা হচ্ছে। এবার হচ্ছে গ্রেডিং, আমি আগের দিন বলে দিয়েছিলাম। এবার কিছু এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, যেগুলো পালমোনারি টিউবারকুলোসিস নয়, আর সেগুলো কি কি স্যাম্পল নেওয়া হয়? ইউরিনে নেওয়া হতে পারে, সিএসএফ নেওয়া হয়, বায়োপসি মেটেরিয়াল থেকেও আমরা এএফবি করতে পারি। সিএসএফ নেওয়া হতে পারে যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয়। স্টেরাইল সাইট স্পেসিমেন, সিএসএফ, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, অ্যাসাইটিক ফ্লুইড। সাব অপটিমাল স্পেসিমেন হচ্ছে প্লুরাল ফ্লুইড। ব্লাড, ব্লাডের থেকে টিবি, ব্লাড কালচার করে টিবি বার করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো দিজ আর সাব অপটিমাল স্পেসিমেন। অপটিমাল স্পেসিমেন হচ্ছে ব্লাড অ্যান্ড বোন মারো, কিন্তু তুমি সেন্ট্রিফিউজ করে নি প্লুরাল ফ্লুইডে, এইগুলোর ক্ষেত্রে হবে না। দিজ আর দ্য স্যাম্পলস। সোয়াব, অনলি রেকমেন্ডেড সোয়াব। সোয়াব থেকে সাধারণত এএফবি পাওয়া ভেরি ডিফিকাল্ট, পাওয়া যায় না। অনলি ল্যারিঞ্জিয়াল সোয়াব কালেক্টেড আর্লি মর্নিং ইন এমটি স্টোমাক অ্যান্ড সোয়াব ফ্রম ডিসচার্জিং সাইনাস। ইউরিন, আগে কি করা হতো, 24 আওয়ার্স ইউরিনই কালেক্ট করা হতো, এখন 24 আওয়ার্স ইউরিন কালেক্ট করা হয় না। 3 মর্নিং স্পেসিমেন, ওখানে যেমন 2-3টে মর্নিং স্পেসিমেন। কেউ বলতে পারবে কেন ইউরিনারি টিউবারকুলোসিস, আমরা যদি কিডনিতে টিউবারকুলোসিস ভাবি, কেন 3 দিন পর পর স্যাম্পল নেওয়া হয়, বা কেন আগে 24 ঘন্টা নেওয়া হতো? কারণ সবসময় ব্যাসিলাইগুলো সিক্রিট হয় না, ইট ইজ রিলিজ ইন্টারমিটেন্টলি। কিডনি থেকে যে ইউরিন তৈরি হয়ে বেরোয়, সেই ইউরিনে ইন্টারমিটেন্টলি এএফবি রিলিজ হয়, তাই জন্য রিপিট স্পেসিমেন দরকার। 3 স্পেসিমেন হলো। 3 আর্লি স্পেসিমেন হলো স্টুল। স্টুল হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস ইন এইচআইভি, আদার রেসপিরেটরি, বেল আমি আগেই বলেছি, ব্রঙ্কিয়াল সিক্রিশন, গ্যাস্ট্রিক ল্যাভাজ ফর চিলড্রেন টেন্ড টু সোয়ালো স্পুটাম অ্যান্ড আইসিইউ পেশেন্ট। আচ্ছা, এই পার্টটা আমি আগের দিন মেনশন করেছিলাম। স্পুটাম যদি, ইফ ইউ ওয়ান্ট টু ডু এ টিবি কালচার,
then you need to process like that. This is digestion, decontamination and concentration. যদি ভালো বলতে পারো তাহলে হয়তো জিজ্ঞেস করতে পারে বা ওরালে জিজ্ঞেস করতে পারে। যদি if you want to put TB culture, sputum থেকে Lowenstein Jensen media যদি TB culture বসাতে চাও তাহলে you have to do these steps: digestion, decontamination and concentration. এর মধ্যে আগে Petroff's method ইউজ করা হতো, তাতে 4% NaOH দেওয়া হতো। এখন মডিফাইড পেট্রফে এটা 2% করেছে। NaOH আমরা কেন 4% দিতে, আমাদের ইউ হ্যাভ টু বি নিউট্রালাইজ উইথ অ্যাসিড, কারণ ওকে একটা নিউট্রাল মিডিয়া না হলে হবে না। সুতরাং পেট্রফস মেথড এখন না খুব একটা ইউজ হয় না। ইট ইজ মডিফাইড পেট্রফের ক্ষেত্রে করা হয়েছে কি 2% NaOH করে দেওয়া হয়েছে। আর কমনলি যেটা এখন সব জায়গায় করা হয় দ্যাট ইজ NALC NaOH, N অ্যাসিটাইল L16 ইউজ করা হয়, তার সাথে 2% NaOH ইউজ করা হয়। দিস ইজ NALC liquefies the sputum and NaOH kills other normal flora. তোমরা বলতে পারো জেডেনস্টেনে এইটাও করলে ইট উইল গিভ এ বেটার রেজাল্ট যদি ডিকন্টামিনেশন করা হয়, কিন্তু সব ক্ষেত্রে সম্ভব হয় না, সব পেশেন্টের ক্ষেত্রে। নেগেটিভ রেজাল্ট 100টা ফিল্ড অন্তত দেখতে হবে। তখন তোমাদের তো নেগেটিভ স্লাইডে দেওয়া হবে, তখন তোমাদের জিজ্ঞেস করবে তোমরা কটা ফিল্ড দেখেছো, how many fields you have scanned before calling it negative. At least 100 oil immersion field you have to see. এটা যদি তোমাদের পজিটিভ স্লাইড না থাকে, নেগেটিভ স্লাইড দেওয়া হয়, তাহলে এটা জিজ্ঞেস করবে 100 oil immersion field কিন্তু দেখতে হবে, তবেই নেগেটিভ বলতে পারবে। এখন কিন্তু মাইক্রোস্কোপি প্রোভাইডস ওনলি প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। আগে হয়তো স্পুটাম ফর AFB পেলেই আমরা অ্যান্টি টিউবারকুলার ড্রাগ স্টার্ট করে দিতাম, কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এখন করতে গেলে ইউ হ্যাভ টু ডু দ্য মলিকুলার টেস্ট। কি মলিকুলার টেস্ট করা হয় আগের দিন আমি ডিটেলসে বলেছি যে কি মলিকুলার টেস্ট, অলসো কল র্যাপিড মলিকুলার টেস্ট। হোয়াট ইজ ডান? CBNAT, cartridge based nucleic acid amplification test. এখন ওটা দ্যাট ইজ অ্যাভেলেবল ইন মোস্ট অফ দ্য মেডিকেল কলেজ, ইন মোস্টলি অল মেডিকেল কলেজেস and other district hospital কিন্তু CBNAT দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং উইদাউট ডুইং এ CBNAT ইউ ক্যানট স্টার্ট মেডিসিন। কেন? CBNAT এ কোন দুটো জিনিস দেখা হয়? টিবির কোনো কোশ্চেন গেলেই কিন্তু CBNAT অবধি জিজ্ঞেস করবে। CBNAT ইজ দ্য জেনারিক নেম, দুটো কোম্পানিরই পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাফেইডের হচ্ছে জিন এক্সপার্ট, আর একটা ট্রুন্যাট পাওয়া যায়। এই দুটো হচ্ছে কিন্তু কমার্শিয়াল নেম, এই দুটো ডোন্ট মেনশন ইন দ্য এক্সাম these two names. Gene expert, যদিও অনেকে এখন একদম gene expert is synonymous with CBNAT, কিন্তু preferably mention the CBNAT. What is the full form of CBNAT? CBNAT পুরো কথাটার একটা ফুল ফর্ম আছে। CBNAT cartridge based, এটা হচ্ছে cartridge based nucleic acid amplification test. এটা nucleic acid amplification test, এটা acid amplification test. So cartridge based nucleic acid amplification test, এটা কতক্ষণ লাগে টেস্টটা করতে? How long it takes? কতক্ষণ লাগে আর কি দেখা যায়? CBNAT করতে 2 ঘন্টা লাগে। It is turnaround time is 2 hours only. Turnaround time 2 hours। কি দেখা যায়? একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা আইডেন্টিফাই করে, সেকেন্ড যেটা হচ্ছে RPOB জিনটা আইডেন্টিফাই করে, দ্যাট ইজ রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট। রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট তাহলে দুটো জিনিস দেখে, একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ডায়াগনোসিস করে যে এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কারণ আগের দিন আমি বলেছিলাম হোয়াট আর দ্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে হুইচ ব্যাকটেরিয়া আর দেয়ার অর হুইচ মাইক্রোব্যাকটেরিয়া আর দেয়ার ইন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। কেউ বলতে পারবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, হোয়াট আর দ্য আদার ব্যাকটেরিয়া আদার দ্যান মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যান্ড বোভিস? হ্যাঁ হ্যাঁ ক্যাপ্রি আর বোভিস আছে। বোভিস সেকেন্ড, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস
আগের দিন লেখা ছিল। পিনিপেডি, পিনিপেডি আছে। ক্যানেটি, পিনিপেডি, আফ্রিকানাম বোভিস। আচ্ছা, অ্যাসিড অ্যালকোহল। অ্যাসিড অ্যালকোহল আমি লাস্ট দিন বলেছিলাম, এটা তো শুধু অ্যাসিড দিয়ে ডিকালারাইজ করছো, কোনো ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ অ্যাসিড অ্যালকোহল অ্যাজ ডিকালারাইজার। সেইখানে কি অ্যাসিড দেওয়া হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয় উইথ অ্যালকোহল। কোন ক্ষেত্রে? যেহেতু মাইক্রো, তুমি যদি জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস এক্সক্লুড করো, নট ফর দ্য স্পুটাম, তখন মাইক্রোব্যাকটেরিয়াম স্মেগম্যাটিস ইজ এ কমন সেল, ইট ইজ নট প্যাথোজেনিক। সেটাও অনেক সময় পজিটিভ আছে, সেটা কিন্তু অ্যালকোহল ফার্স্ট নয়, ওটা অ্যাসিড ফার্স্ট। তাহলে প্যাথোজেনিক জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস যদি জানতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ডু অ্যান অ্যাসিড অ্যালকোহল ডিকালারাইজেশন। ওতে ইউজ করা হয় 3% HCl উইথ ইথাইন অ্যালকোহল। কিনাউন আগেই বলেছি, কিনাউন স্টেন, see the spelling, heating not required, phenol concentration is increased. আর ফ্লুরোসেন্স স্টেনিং, ফ্লুরোসেন্স স্টেনিংও আমি আগের দিন বলে দিয়েছিলাম। ফ্লুরোসেন্স স্টেনিং এর কি অ্যাডভান্টেজ অ্যান্ড হোয়াট ডাই ইজ কমনলি ইউজড? এই অরামিন ও, অরামিন ও, অরামিন ও ইজ ইউজড। ফ্লুরোসেন্স স্টেনিং একটা ডাই মনে রাখলেই হবে, অরামিন ও। আগে আরেকটা হতো অরামিন রডামিন ইউজ হতো, অরামিন রডামিন ইউজ হতো, এখন অরামিন ওই ইউজ করা হয়। এর অ্যাডভান্টেজ কি, কেন বেশিরভাগ ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস সেন্টারে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, আর কি ডিসঅ্যাডভান্টেজ? এইটা হচ্ছে 40x এ দেখা যায়, এটা আমরা কতটা দেখছি? 100x এ। তাহলে লার্জ ফিল্ড উই ক্যান স্ক্যান কুইকলি। এটা যেহেতু 40x এ দেখছি, বড় এরিয়া দেখতে পাচ্ছি, 100x এর ক্ষেত্রে সেই এরিয়াটা অতটা বড় ছিল না, তার জন্য খুব তাড়াতাড়ি গোটা স্লাইডটাকে ক্যান বি স্ক্যান্ড। আর ডিসঅ্যাডভান্টেজ কি? 2 মিনিটে বলছে এক্সপার্ট যদি যে দেখে স্লাইড, শুধু স্লাইডে দেখছে, ওই 100টা ফিল্ড দেখতে তার মাত্র 2 মিনিট সময় লাগবে যদি সে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে দেখে। মানে 100টা ফিল্ড ইন রেসপেক্ট অফ অ্যাসিড ফার্স্ট স্টেন। আর হচ্ছে এখানে তোমাকে মাইক্রোস্কোপ শুড বি ডিফারেন্ট, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ থাকতে হবে। ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ যদি না থাকে, তাহলে এমনি লাইট মাইক্রোস্কোপে ইউ ক্যানট সি দ্য ফ্লুরোসেন্ট স্টেন। আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ফ্লুরোসেন্ট স্টেন যদি করো তাহলে সেদিনই দেখতে হবে, ইউ ক্যানট কিপ ফর দ্য নেক্সট ডে। অনেকগুলো স্লাইড হয়েছে, আজকে আর দেখতে পাচ্ছি না, কালকে দেখবো, এটা বললে হবে না, ইউ হ্যাভ টু চেক অন দ্য সেম ডে। কিন্তু এমনি জেডেন স্টেন হলে তুমি দেখে পরের দিনও দেখতে পারো, এটা একটা এক্সপেরিমেন্টের। আর এখন হচ্ছে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে কি থাকে? এলইডি বাল্ব থাকে। আচ্ছা, এইটা বলছে এখন কনফার্মেশন, যেটা বলছিলাম, ল্যাবরেটরি কনফার্মেশন অফ টিউবারকুলোসিস ছাড়া ইউ ক্যানট স্টার্ট ট্রিটমেন্ট। আর যেটা আগের দিন আমি বলিনি, সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল ডায়াগনোসিস। এটা তো অলরেডি হয়ে গেছে, দিস ইজ অলরেডি কভার্ড। তাহলে শুধু ব্যাসিলাই ডেমনস্ট্রেট করলে হবে না, মলিকুলার ডিএনএ করতে হবে। দিস ইজ দ্য গ্রেডিং। গ্রেডিং আরেকবার সবাই লিখে নাও, গ্রেডিংটা জিজ্ঞেস করে, বিশেষ করে এই কলেজে জিজ্ঞেস করেই। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইভেন ইন দ্য ওরাল, more than 10 per oil immersion field হলে it is 3+, 1 to 10 per field হলে 2+, 10 to 19 per 100 field হলে 1+, 1 to 9 per 100 field হলে scanty। তাহলে ওপর থেকে মনে রাখা সুবিধে, একটা ফিল্ডে যদি 10টা বেশি পেয়ে যাও তাহলে it is 3+, যদি 10টার কম পাও কিন্তু একটার বেশি পাও, that is 2+, আর যদি একটা ফিল্ডে একটা পাচ্ছই না, বড় জোর একটা, দুটো ফিল্ডে কি তিনটে ফিল্ডে একটা পাচ্ছ, দ্যাট ইজ 1+। আর গোটা 100টা ফিল্ড ঘুটেই তুমি একটা থেকে 9টা পাচ্ছ, 10টা পাচ্ছ না, দ্যাট ইজ স্ক্যান্টি। হয়ে গেল? তাহলে ওপর থেকে মনে রাখা সুবিধে, 10টা বেশি প্রথমে দেখতে পেলে তোমাদের যদি পজিটিভ স্লাইড দেওয়া হয়, অস্পিতে যদি দেওয়া হয়, অস্পিতে অনেক সময় দেওয়া হয়ে থাকে, যদি এমনি তোমাদের পজিটিভ স্লাইড না দিলেও অস্পি বা অস্কিতে কিন্তু পজিটিভ স্লাইড থাকতে পারে। তাতে কিন্তু গ্রেডিংটাও লিখতে হবে, পাস সেল এপিথেলিয়াল সেল থাকে সেটাও লিখতে হবে, মানে সেরকম দেখেই স্লাইড ফোকাস করে দেওয়া হবে। এইটাতে যেটা দেখছিলে তোমরা আজকে, ওটাতে পাস সেল ছিল, এপিথেলিয়াল সেল ছিল না, আমি পরে দেখলাম।
কালচার কেন মোর সেন্সিটিভ? এখনো মোর সেন্সিটিভ কারণ 10 to 100 ব্যাসিলাই যদি হয়, হ্যাঁ স্পুটাম এএফবি পজিটিভ হতে গেলে তোমার কতগুলো ব্যাসিলাই থাকতে হবে পার এমএল, 10 to the power 4 ব্যাসিলাই পার এমএল থাকতে হবে, তাহলে একটা স্লাইড পজিটিভ হবে। মানে তোমার অনেক ব্যাসিলাই যদি তুমি এক্সপেক্টেড না করো তাহলে পজিটিভ আসবে না। টিউবারকুলোসিসের স্লাইড স্টিল দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস যদি জিজ্ঞেস করে তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ইজ কালচার। কালচার আর এটাকে কেন তাহলে আমরা সিবিনেটটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলছি না কেন? Any idea why we are not telling the CBNAT as the gold standard? কারণ কালচারটা করতে তো সময় লাগবে, it will take 4 to 8 weeks for the tubercle bacilli to grow, 4 to 8 weeks। এই নর্মাল অন্য ব্যাকটেরিয়ার মতো পরের দিন গ্রো করে গেল, ওভারনাইটে গ্রো করবে না, it will take 4 to 8 weeks। তাহলে কেন গোল্ড স্ট্যান্ডার্ড বলছি? Any idea? আচ্ছা, সিবিনেট তো মলিকুলার টেস্ট, মলিকুলার টেস্টে আমরা কি ডিটেক্ট করি? বেসিক্যালি ডিএনএ। সুতরাং যদি কিল্ড ব্যাসিলাইও থাকে তাহলেও সিবিনেট পজিটিভ দেবে। কিল্ড ব্যাসিলাইয়ের ডিএনএ যদি থেকে যায়, ব্যাসিলাইটা মরে গেছে কিন্তু তার ডিএনএটা যদি রয়ে যায়, সিবিনেট উইল পজিটিভ, কিন্তু কালচারে গ্রোথ দেবে না। অনলি লিভিং ব্যাসিলাই থাকলেই, তোমার স্পুটামে যদি লিভিং ব্যাসিলাই থাকে তবেই কালচারে পজিটিভ আসবে, কিন্তু ডেড ব্যাসিলাই থাকলেও কিন্তু সিবিনেট উইল গিভ পজিটিভ রেজাল্ট। সো দ্যাটস ওয়াই কালচার ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, এটা লিকুইড মিডিয়া, অনেক সময় অটোমেটেড লিকুইড কালচার মেশিন হয়, তাতে লিকুইড কালচার, তাতে সলিড মিডিয়ায় রাখা হয় না, অটোমেটেড লিকুইড কালচার। মিডলব্রুক 7H9, মিডলব্রুক 7H9, এটার আরেকটা নাম থাকে মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ MGIT, গ্রোথ ইন্ডিকেটর টিউব, MGIT মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটর টিউব। দিজ আর দ্য লিকুইড মিডিয়া ফর টিউবারকুলার কালচার। লিকুইড মিডিয়ার কি অ্যাডভান্টেজ? এটা অটোমেটেড সিস্টেমে রাখা যায়, অটোমেটেড সিস্টেমে ইউ ক্যানট গিভ সলিড মিডিয়া, লিকুইড কালচার, আর লিকুইড কালচারে তাড়াতাড়ি গ্রো করে। এতে কি দেওয়া থাকে? একটা পান্টা বলে একটা মিক্সচার দেওয়া থাকে, পলিমিক্সিন বি, অ্যাম্ফোটেরিসিন বি, নালিডিক্সিক অ্যাসিড, ট্রাইমেথোপ্রিম and azilocillin. These are given to kill other bacteria. পান্টা। আবার OADC দেওয়া থাকে, ওলিক অ্যাসিড, অ্যালবুমিন, ডেক্সট্রোজ, ক্যাটালেজ, যাতে তাড়াতাড়ি গ্রো করে। এইটা গ্রো করতে ইট ক্যান বি গ্রো উইদিন 2 weeks or 20 days মধ্যে গ্রো করে যেতে পারে। 4 to 8 weeks নেয় না লিকুইড কালচারে। এটা এটুকু জানলেই হবে। মাইক্রোব্যাকটেরিয়াম গ্রোথ ইন্ডিকেটর টিউব, এগুলো অটোমেটেড সিস্টেমের নাম, ভার্সাটেক আর ব্যাকট্যালার্ট। কালচারে গ্রো করলো কি করে আইডেন্টিফাই করবে? MPT64 অ্যান্টিজেন দিয়ে দেখা যেতে পারে, নিয়াসিন টেস্ট, নাইট্রেট রিডাকশন, পাইরাজিনামেট। যখন থিওরি ক্লাস হবে টিভির, এগুলো ডিটেলসে উইল রিড ইন টিভির ক্লাস আছেই বোধ হয় তোমাদের, জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি ফার্স্টে টিভির ক্লাস হবে। লিকুইড মিডিয়া হয়ে গেছে। ড্রাগ সেন্সিটিভিটি টেস্টটা জেনে রাখো, what are the drug sensitivity tests? These are the 3 methods for drug sensitivity test in tuberculosis. Absolute concentration method, resistance ratio method, proportional method. These 3 names, only remember these 3 names. কি করে করতে হয় জানতে হবে না, নাম বলতে পারলে যথেষ্ট। আচ্ছা, এটার gene expert already I have covered. ইমিউনোডায়াগনোসিস তোমরা সবাই দেখেছো মান2 টেস্ট কি করে দেওয়া হয়। মান2 টেস্ট আর একটা জিনিস জানতে হবে, মান2 টেস্টের সাথে আরেকটা, হাউ মেনি of you have heard this name? ইগরা। এটাতে 5 টিউবারকুলিন ইউনিট পিপিডি দেওয়া হয়। এটা ইগরার ফুল ফর্ম,
Anybody have heard this name? It is interferon gamma release assay. Interferon gamma release assay. এটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে এখনো মান্টু টেস্ট হয়, কিন্তু আমেরিকাতে আর মান্টু টেস্ট হয় না। প্রতি ক্ষেত্রেই দিয়ে ডু ইগরা। ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটা ব্লাড নেওয়া হয়, একটা এলাইজা টেস্ট। ডিফারেন্স কি? কেন ইগরা করা হয়, কেন মান্টু করা হয়? এটার ডায়াগনোসিস, ইমিউনো ডায়াগনোসিস কি এইটা করে তোমরা কি টিবি ট্রিটমেন্ট দিয়ে দেবে মান্টু বা ইগরা করে? এটা কি ডায়াগনস্টিক? এটা না। হোয়াট ইট প্রুভ ইজ এক্সপোজার টু টিউবারকুলার ব্যাসিলাই। সেই পেশেন্টটা আগে টিবি ব্যাসিলাই থেকে এক্সপোজার ছিল কিনা সেটা প্রুভ করে, পেশেন্টের টিবি আছে কিনা প্রুভ করে না। এইটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা বিসিজি ভ্যাকসিনেশন দিলে কিন্তু মান্টু টেস্ট পজিটিভ হবে। সবাই তো আমরা বিসিজি ভ্যাকসিনেশন নিয়েছি, তাহলে মান্টু পজিটিভ আসতেই পারে। কিন্তু ইগরা শুধু টিউবারকুলোজ ব্যাসিলাই এক্সপোজার হলেই, মানে পেশেন্ট এক্সপোজ টু টিউবারকুলোজ ব্যাসিলাই হলেই পজিটিভ আসবে। বিসিজি ভ্যাকসিনেশনে ইগরা পজিটিভ আসে না। সো ইট ইজ মোর স্পেসিফিক। এই জিনিসটা কখন কাজে লাগে? ইগরাটা ইন্টারফেরন গামা রিলিজ আছে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ প্রিজাম্পটিভ টিউবারকুলোসিস বলে একটা টিউবারকুলোসিসের টার্ম আছে, যাতে তুমি ইউ হ্যাভ ডান অল দ্য টেস্ট বাট টিবি ইজ নেগেটিভ। কিন্তু অনেক পেশেন্টকে কি কি দিতে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অনেক কেসে ইউ হ্যাভ হার্ড দ্য সেকেন্ড লাইন, ফার্মাতে পড়বে সেকেন্ড লাইন ড্রাগ আছে, দোজ আর ইমিউন মডুলেটর। ইফ ইউ হ্যাভ টু গিভ ইমিউন মডুলেটর টু এ পেশেন্ট, ইউ হ্যাভ টু ডু ইগরা। যদি তার টিবির অন্য চেস্ট এক্সরে আদার থিংস আর নেগেটিভ, স্টিল ইউ হ্যাভ টু ডু ইগরা। কেন? যদি লেটেন্ট টিউবারকুলোসিসও থাকে, ইমিউন মডুলেটর ড্রাগ দিলে লেটেন্ট টিউবারকুলোসিস উইল ফ্লারিশ, তার টিবি হয়ে যাবে তাহলে। সুতরাং লেটেন্ট টিউবারকুলোসিস এক্সক্লুড করার জন্য ইউ হ্যাভ টু ডু এগরা দোজ পেশেন্ট ইউ আর প্রেসক্রাইবিং সাম ইমিউন মডুলেটিং ড্রাগস। আর তোমাদের আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম কোশ্চেনের যে সেমিস্টার কোশ্চেনে তোমরা কে কিরকম লিখেছো জানি না, আমি দুটো কোশ্চেন একটু বলে দিচ্ছি। এক হচ্ছে তোমাদের রোল অফ ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট। রোল অফ ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে নিয়েছো। তোমাদের বলা উচিত, ক্যান এনিবডি টেল হোয়াট আর দ্য রোলস অফ ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট? কারণ এই কোশ্চেনটা আসতেই পারে, আবারও আসতে পারে, ইন ফাইনাল এক্সামেও আসতে পারে, অন্য সেমিস্টারেও আসতে পারে। ইজ দ্য ওয়ান কোশ্চেন, ইজ এ ভেরি কমন কোশ্চেন অফ এডকম। এডকমের থেকে একটা কোশ্চেন ম্যান্ডেটারি করেছে, একটা কোশ্চেন থাকবেই, তোমাদের ফার্স্ট পেপারেও থাকবে, সেকেন্ড পেপারেও থাকবে। সো এডকমে একটা হচ্ছে ইথিক্স, তো জানতে হবে, রেসপেক্ট টু দ্য স্যাম্পল জানতে হবে, আর ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের রোল। তো ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েটের রোলটা এই সব কটা পয়েন্ট লিখতে হবে। ওয়ান ইজ অ্যাজ ক্লিনিশিয়ান। ক্লিনিশিয়ান হিসেবে কি রোল? প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। সো অ্যাজ ক্লিনিশিয়ান হোয়াট ইজ দ্য রোল ইন প্রিভেন্টিভ? মানে শুধু যদি তুমি রোগ হলেই তোমার কাছে ট্রিট করছো তা নয়, প্রিভেন্টিভ কেয়ার, প্রমোটিভ কেয়ার মানে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, কোনো ভ্যাকসিনেশন দিচ্ছ, দিজ আর প্রিভেন্টিভ কেয়ার। সো প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ কাদের দেওয়া হয়? ক্যান্সার লাস্ট স্টেজ, পেশেন্টকে আর কিছু করার নেই, কিন্তু লাস্ট লাইফে, দ্যাট ইজ কল প্যালিয়েটিভ কেয়ার, যেখানে অন্য কোনো রকম ট্রিটমেন্ট মডালিটি ইজ নট পসিবল। তাহলে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার। লিডার, লিডার কি? তুমি যদি একটা হেলথ সেন্টারে থাকো, ডাক্তার একাই, অন্য কেউ ডাক্তার নেই, তাহলে তোমার আন্ডারে যে, বা তোমার সাথে আন্ডারে না বলে যদি একসাথে কাজ করছে যে টেকনিশিয়ান, যে নার্সিং স্টাফ, যে আদার প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে, তাদের তুমি লিডার নাম্বার ওয়ান। অ্যান্ড অলসো শুধু লিডার হিসেবে কাজ করলে হবে না, অলসো ওয়ার্ক অ্যাজ এ মেম্বার অফ দ্য টিম। তাহলে শুধু লিড করলেও হবে না,
তুমি তাদেরই একজন, সেটাও বলতে হবে মেম্বার অফ দ্য টিম। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি হলো? ক্লিনিশিয়ান। সেকেন্ডটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেম্বার অফ দ্য টিম। থার্ড পয়েন্টটা কি? পরে করছি। কমিউনিকেটর। কাদের সাথে কমিউনিকেট করতে হবে? কমিউনিকেটর পেশেন্ট, ফ্যামিলি and other colleagues. Patient, family and other colleague is a communicator. Lifelong learner. Lifelong learner কেন বলা হচ্ছে? Always you try to improve your skill and knowledge. একবার পড়ে পাস করে গেলে, চাকরি পেয়ে গেলে বা কিছু একটা করে ফেলে, তারপরে আর পড়াশোনা বই খুলছে না, সেটা বলতে পারবে যে লাইফ লং লার্নার along with research activity. কিছু রিসার্চ অ্যাক্টিভিটি করতে হবে, statistical measures. So lifelong learner and act as a professional. এটা professional code. So you should act as a professional. Professional হিসেবে act করতে গেলে কি হয়? You should act ethically, responsibly and ওইখানে যে এমপ্যাথি ফেমপ্যাথি গুলো এখানে দিতে পারো। তোমরা সবাই হচ্ছে বেশিরভাগ, আমি যে কোনো খাতা দেখেছি তাদের মধ্যে কমিউনিকেশন ছাড়া আর কেউ কিচ্ছু লেখেনি। 1 থেকে 25 বোধহয় খাতা আমি দেখেছি, তাতে শুধু ওইটুকুই কমিউনিকেশন লেখা আছে, আর লিখেছে সবাইকে ফ্রিতে চিকিৎসা করে দেবো, তাকে ওষুধ দিয়ে দেবো, তাকে এই করবো। সো দ্যাট ইজ নট, এই কটা পয়েন্ট লিখতেই হবে যদি রোল অফ ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট লিখতে হয়। এটা আছে তোমাদের বইতে, বোধহয় অপূর্ব শাস্ত্রীর বইতে আছে। আচ্ছা, আইজিএম অ্যান্টিবডি তোমরা কি লিখেছো? হোয়াই দে আইজিএম অ্যান্টিবডি অ্যাকিউট ইনফেকশনে দেখা হয়, কি লেখা ছিল? কোশ্চেনটা কি ছিল? আইজিএম ইন ডায়াগনোসিস অফ ইনফেকশনাস ডিজিজ। অ্যাকিউট কথাটা লেখা নেই, তাহলে আইজিএম অ্যান্টিবডি কি রোল? হ্যাঁ, অ্যান্টিজেন বাইন্ডিং সাইটের সাথে কি সম্পর্ক? আইজিএম যে কোনো, এটা লিখতে হতো ফার্স্ট হচ্ছে প্রথম কি অ্যান্টিবডি আফটার এনি ইনফেকশাস এজেন্ট বা কোনো এজেন্ট বা কিছু যদি বডিতে ঢোকে, তাহলে প্রথম কি অ্যান্টিবডি তৈরি করে? বি সেল তো অ্যান্টিবডি তৈরি করে। বি সেল প্রথম কি অ্যান্টিবডি তৈরি করে? ফার্স্ট অ্যান্টিবডি দ্যাট ইজ প্রডিউসড ইজ আইজিএম। সো এই আইজিএম এর রোল হচ্ছে অ্যাকিউট ইনফেকশনে। অ্যাকিউট কোনো ইনফেকশন হলে আমরা উই চেক ফর আইজিএম, সেই কথাটা লিখতে হতো যে এটা অ্যাকিউট ইনফেকশনেই আমরা আইজিএম পাই। IgM হচ্ছে we get in acute infection the initial antibody produced by plasma cell or B cell is IgM. তার মানে acute infection এর পরে একটা chronic infection এ তুমি যদি IgM দেখতে যাও সেটা নেগেটিভই আসবে। তাহলে 1 নম্বর হচ্ছে acute infection এ করতে হবে। সেকেন্ড যে পার্টটা মেনশন করতে হতো, যদি ক্লাস সুইচিং হয়, ক্লাস সুইচিং টার্মটা তোমাদের অ্যান্টিবডি পড়ানোর সময় বলেছে কিনা আমি জানি না। ক্লাস সুইচিং হয়, এরপরে আইজিএম থেকে ইট উইল গো আইজিজি, আইজিএ বা আইজিই, এই ক্লাস সুইচিং হয়। প্রথম ইনিশিয়ালি আইজিএম। তাহলে দুটো ইনফেকশন ডিজিজে কি রোল? অ্যাকিউট ইনফেকশন, আর ইট ইজ এ ডায়াগনস্টিক টুল অলসো। তুমি ডেঙ্গু বা যে কোনো ভাইরাল ডিজিজের প্রথমে ইনিশিয়ালি আফটার 5 days, এবং এই অ্যান্টিবডি ডিটেক্ট করতে 5 দিনের পরই দেখতে হবে। ডেঙ্গু, তারপর টাইফয়েডের আইজিএম। সো ইনিশিয়াল অ্যান্টিবডি দ্যাট ইজ প্রডিউসড ইজ আইজিএম, সেইটা বলতে হবে, এবং দ্যাট ইজ ইউজুয়ালি এ মার্কার অফ অ্যাকিউট ইনফেকশন। থার্ড পয়েন্ট হচ্ছে যে ক্লাস সুইচিং করে আফটার ফিউ ডেজ বা যখন ক্রনিক হয়ে যাবে, দ্যাট ইজ সো এক্সপোজার টু এনি অ্যান্টিজেন, এটার এজেন্ট না বলে যদি আমরা অ্যান্টিজেন বলি, তাহলে ইট উইল প্রডিউস দিস। ইনিশিয়াল ইনফেকশনটা আইজিএম, এই পার্টটা লিখতে হবে। আচ্ছা, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ তোমরা কি লিখেছো? গ্রাফট রিজেকশন নয় ওটা, গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজে আমি বেসিকটা বলে দিচ্ছি। কি দিয়ে হয়? গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ হচ্ছে আফটার এ ট্রান্সপ্লান্টেশন। রিজেকশন মানে কি হয়? রিজেকশন মানে তুমি গ্রাফটের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করছো,
এখানে ইট ইজ অ্যান্টিবডি না, গ্রাফটের এগেনস্টে ইমিউন রেসপন্স হচ্ছে গ্রাফট রিজেকশন। এখানে করা হচ্ছে একটা সলিড কোনো ট্রান্সপ্লান্টেশন হয়েছে, সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশন। তাহলে যে ট্রান্সপ্লান্ট যে টিস্যুটা যেটা বাইরে থেকে এসছে, অন্য একজনের থেকে ট্রান্সপ্লান্ট নেওয়া হয়েছে, তার যে টি সেল আছে, সেই টি সেল যার বডিতে ট্রান্সপ্লান্ট হয়েছে সে আইডেন্টিফাইং দ্য হোস্ট টিস্যু অ্যাজ ফরেন। তাহলে এটা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ হচ্ছে সিম্পলি অপোজিট অফ গ্রাফট রিজেকশন। গ্রাফট রিজেকশনে কি করছে, যার হোস্ট কি করছে, ট্রান্সপ্লান্ট যেটা মেটেরিয়াল সেটাকে ফরেন হিসেবে দেখছে। এখানে কি করছে, যে ট্রান্সপ্লান্টেশনের পর যে ট্রান্সপ্লান্ট যেটা হয়েছে, লিভার কিডনি যাই, যে ট্রান্সপ্লান্ট টিস্যুর মধ্যে যে টি সেল আছে, দ্যাট আইডেন্টিফাইং দ্য হোস্ট সেল অ্যাজ ফরেন এবং প্রডিউসিং ইমিউন রেসপন্স। এর একটা টাইম ডিউরেশন ভাগ আছে, একটা হচ্ছে লেস দেন 100 ডেজ, ওই যে বলছিলেন না কাফ, ক্রনিক কাফ, এটা হচ্ছে আপ টু 100 ডেজ হচ্ছে অ্যাকিউট গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, মোর দেন 100 হচ্ছে 100 ডেজ হলে ক্রনিক। এর মধ্যে থার্ড হচ্ছে ওভারল্যাপও থাকে, দুরকমই থাকতে পারে। তো গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজে অন্তত এটুকু লিখতে হতো যে ট্রান্সপ্লান্ট টিস্যুর যে টি সেল, সেই টি সেল আইডেন্টিফাইং দ্য হোস্ট টিস্যু অ্যাজ ফরেন এবং raising an immune response, that is graft versus host disease। আর 100 ডেজের মধ্যে হলে অ্যাকিউট গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ, আর মোর দ্যান 100 ডেজ হচ্ছে ক্রনিক গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। আর কোন কোন অর্গান বেশি কমনলি ইনভলভ করে, স্কিন, জিআই ট্র্যাক্ট, কিডনি, এগুলো কমনলি ইনভলভ করে। So these are the common, এটা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। ওইটুকু লিখতে পারলে কত নম্বর ছিল, যাই হোক 5 নম্বর থাকুক আর 4 নম্বর থাকুক। আর কোনো কোশ্চেন, তোমাদের কোনো কনফিউশন ছিল? ঠিক আছে, ওকে।